হে গাইস, ওয়েলকাম টু দ্য কনজিউরিং ইউনিভার্স। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এখন আমরা কনজিউরিং ইউনিভার্সের একটু সোশ্যাল পলিটিক্যাল কমেন্ট্রি সেইগুলো নিয়ে একটু কথা বলবো। সমাজ সচেতনমূলক কিছু টিপ্পণী সিনেমাগুলোর মধ্যে আছে, কনজিউরিং ইউনিভার্সের সিনেমাগুলোর মধ্যে, সেগুলো নিয়ে আজকের আমাদের এই ভিডিও। হাই, আমি ধ্রুব, ওয়েলকাম টু ডর রিভিউজ। লেটস স্টার্ট। কনজিউরিং ইউনিভার্স তো আমরা জানি যে এখানে ভূতের সিনেমা বানানো হয় এবং খুব ফেমাস একটা ইউনিভার্স, যেখানে প্রচুর সিনেমা আছে। আপনাদেরকে 9টা পার্টি বলেছিলাম আমাদের একটা শর্টসে, যে প্রথম হচ্ছে 1952-তে প্রথম দ্য নান, ক্রোনোলজিক্যাল অর্ডারে, যদি টাইম ক্রোনোলজিক্যাল অর্ডার দেখে, রিলিজ অর্ডার না, তো নান আসে প্রথমে। তারপর সেকেন্ড সিনেমা 1954-তে হচ্ছে অ্যানাবেলা ক্রিয়েশন। থার্ড সিনেমা হচ্ছে 1955-56-তে নান 2। তারপর হচ্ছে অ্যানাবেলা, তারপর হচ্ছে অ্যানাবেলা কামস কনজিউরিং, তারপর হচ্ছে অ্যানাবেলা কামস হোম, তারপর হচ্ছে দ্য কার্স অফ লা লরোনা, তারপর হচ্ছে কনজিউরিং 2 এবং কনজিউরিং 3 দ্য ডেভিল মেড মি ডু ইট। তো এই অর্ডারের সিনেমা কটা আছে। এবার যদি বলি যে সোশিও পলিটিক্যাল কমেন্ট্রি এই হরার সিনেমাতে কী করে আছে, আমার খুব ইন্টারেস্টিং লেগেছে দেখার সময়। সব কটা হয়তো এই ভিডিওতে বলবো না, পরে আর একটা ভিডিও বার করে বাকিগুলো বলতে পারি। তো ফার্স্টেই যেটা আমি বলবো, নান, দ্য নান সিনেমাতে প্রথম খুব সুন্দর একটা কমেন্ট্রি আছে। সেটা দেখানো হচ্ছে যে আমরা দেখতে পাই প্রথম সিনেমাতে, আমি আশা করছি আপনারা সবাই সিনেমাটা দেখেছেন, স্পয়লার বলে তো কিছু হবে না। যদি না দেখে থাকেন তাহলে সব কটা দেখে আসুন, তারপরে ভিডিওটা দেখুন। প্রথমে আমরা দেখতে পাই যে একটা নান ওই প্রথমে ওই ভ্যালাকের কাছে যাবে। ভ্যালাক যখন আসবে, একটা নান তো মারা যাবে, আরেকজনকে বলবে তোমাকে ওটা করতেই হবে, এবং পরে দেখতে পাবো সে নিজেকে ফাঁসিতে নিজের গলায় ফাঁসির দড়িটাকে পরে লাভ মেরে দিচ্ছে এবং ঝুলে পড়ছে। এবং পরে ভাটিকানে বলা হচ্ছে, একটা স্টোরির কথা বলা হচ্ছে যে রোমানিয়ার অ্যাবেতে একটা নান এরকম মারা গেছে। তখন বলছে এটা তো খুব বেশি পাপ, এরকম পাপ তো করা উচিত হয়নি। কিন্তু তারা অ্যাকচুয়ালি জানে না যে নানটা কেন মারা গেছে, কেন সুইসাইড করেছে। নানটা নিজেকে স্যাক্রিফাইস করছে যাতে ওইখান থেকে যেই ভ্যালাক বলে যে এন্টিটিটা বা যে ডিমান্ডটা আছে, সেটা যেন ওখান থেকে বেরিয়ে না পড়তে পারে একটা হিউম্যান ফর্মের মধ্যে দিয়ে গিয়ে। এটা কিন্তু খুব কঠিন যে একটা মানুষ নিজেকে স্যাক্রিফাইস করা, তাও আবার ভগবানের নাম করে। কিন্তু অ্যাকচুয়ালি রুল বুকে লেখা আছে যে আপনি যদি ক্রিশ্চিয়ানের যদি বাইবেল এগুলো যদি ফলো করেন, তাহলে বা যে কোনো জায়গাতে আত্মহত্যা একটা পাপ, মহাপাপ বলা হয়। আমাদের ধর্মেও, হিন্দু ধর্মে কিন্তু বলা হয় আত্মহত্যা একটা মহাপাপ। স্টিল একজন পারফর্ম করছে, একটা নান পারফর্ম করছে, যারা গডের সব থেকে কাছে থাকে, ফাদার নান এরা, সে যখন করছে, ভাটিকান তাকে বলছে জাস্ট একটা তো ফিমেল অ্যাঙ্গেলই আছে যেটা নান করছে, এটা ফাদার করলে তাও ভাবতো। ওই টাইমেতে ভাটিকান এবং সবাই একটু মহিলাদেরকে ছোটো চোখে দেখতো, যে নিশ্চয়ই সে পাপি ছিল, ওই কারণে করেছে। কিন্তু স্টিল সে একটা স্যাক্রিফাইস করছে নিজেকে, যাতে ভ্যালাকের মতো এন্ট্রিটা বেরোতে না পারে। এবং তারপরে সিস্টার আইরিন গিয়ে সব কিছু জানতে পারছে, এবং তারপর ভাবছে যে সিস্টারটা কতটা ব্রেভ ছিল। বাকি সব সিস্টারগুলো ব্রেভ ছিল, এবং সেই সিস্টারটা কতটা ব্রেভ ছিল যে নিজেকে স্যাক্রিফাইস করে দিল, পালানোর চেষ্টা না করে। অন্য মানুষ হলেও ভাবতো যে নিজেকে স্যাক্রিফাইস কেন করবো, পালিয়ে যাবো, এবং পরে তাকে ভ্যালাক ধরে ফেলতো এবং তাকে মেরে দিয়ে, বা মারতো না, তার ভেতর দিয়ে বেরিয়ে যেত, যেমন ফ্রেঞ্চির ভেতর দিয়ে বেরিয়ে গেছিলো, আমরা দেখেছি। কিন্তু স্টিল সে নিজেকে স্যাক্রিফাইস করেছিল পালানোর কথা না ভেবে। এবং সেই কথাতেই বুঝতে হবে তার ডিভোশন কতটা ছিল, তার ভগবানের প্রতি, সাধারণ মানুষের প্রতি তার ভালোবাসা কতটা ছিল, সেটা করতে পেরেছে। আমার সেকেন্ড পয়েন্টও নান থেকেই, সেটা হচ্ছে ফ্রেঞ্চি এবং আমাদের সিস্টার আইরিনের কেমিস্ট্রিটা নিয়ে। দেখুন, আমাদের ধর্মে বা যে কোনো ধর্মে যদি যখনই এই হাই প্রিস্ট লেভেলের লোক বা খুব সম্মানীয় পদে আছে, এমন যদি কোনো লোক কিছু করে, তখন আমরা তাকে র্যান্ডামলি গালাগালি দিতে লাগি যে খারাপ কাজ করছে। ভাই দেখেছিস, উপরে এরকম, ভেতরে কিন্তু এই অন্য মানুষ। এই ক্ষেত্রে একটা দেখবেন আইরিন আর ফ্রেঞ্চির মধ্যে ছোট্ট একটা প্রেম হয়ে উঠছে, কোর্টেসি যেটাকে বলে, প্রেমের পূর্ব মুহূর্ত, যেটা যে সুন্দর প্রেম প্রেমের আগে যে একটা ভালো কেমিস্ট্রি থাকে, যে একটা স্পার্ক থাকে তাদের মধ্যে, কিন্তু এই স্পার্কগুলো কাজ করছে। এবং আইরিনেরও ফ্রেঞ্চিকে ভালো লাগছে, এবং ফ্রেঞ্চিরও কিন্তু আইরিনকে ভালো লাগছে, এবং ফ্রেঞ্চি আইরিনের জন্যই কিন্তু ওই অ্যাবেটাতে যায়, এবং পরে গিয়ে তাদেরকে হেল্পও করে, আমরা দেখতে পাই। এবার দেখুন, ফ্রেঞ্চি আইরিনের জন্য যায়, আইরিনও ফ্রেঞ্চির জন্য কেয়ার করে। শেষেতে গিয়ে তাদের মধ্যে বাঁচানোর জন্য, এদের দুজনা এক অপরকে বাঁচানোর জন্য তারা শেষ মুহূর্তে গিয়ে একটা লিপ লক সিনও আছে। এত কিছু হচ্ছে, কিন্তু তখন তো আইরিন আমাদের সিস্টার হয়ে গেছে। আমার মনে হয় অন্য কোনো জায়গাতে হলে কিন্তু এটা বিরাট একটা কন্ট্রোভার্সিয়াল ফ্যাক্ট হতো, যে একটা নান বা একটা পূজারী ঠাকুরের এইরকম যে নিজেকে শপথ নিয়েছে কোনো দিন তার কোনো পার্টনার থাকবে না, সে ভগবানকে ছেড়ে প্রেমের মুহূর্তে জড়িয়ে পড়ছে। কিন্তু সিনেমাটা এত সুন্দর পোর্ট্রে করেছে যে লাভ ইজ দ্য গ্রেটেস্ট ওয়েপন। এবং এইটা হরর মুভির কিন্তু একটা খুব সুন্দর ট্রোপ, এবং আমার এই হরর মুভির এই ট্রোপটা ভালো লাগে।
যে লাভ ইজ দ্য গ্রেটেস্ট ওয়েপন। ইভেন ক্রিস্টোফার নোলানের প্রচুর সিনেমাতে দেখি আমরা যে লাভ ইজ দ্য গ্রেটেস্ট ওয়েপন, কারণ আপনি ইন্টারস্টেলারও সেটা দেখতে পাবেন, ইন্টারস্টেলারও সেই মানে ট্রোপটাই দেখতে পাবেন। এই ভালোবাসার জন্যই বাবা মেয়ের ভালোবাসা, একটা ছেলের একটা মেয়ের প্রতি ভালোবাসা, এবং এখানে তো ফ্রেঞ্চি এবং আইরিনের ভালোবাসার জন্যই কিন্তু দুজনে সেদিন বেঁচে ফিরেছিল। ফ্রেঞ্চি আইরিনকে বাঁচানোর জন্য গেছিল এবং শেষে ফ্রেঞ্চিকে বাঁচানোর জন্য আইরিন নিজের লাইফ মানে আইরিন তো এমনি শপথই নিয়েছে যে মানুষকে বাঁচানোর জন্য, স্টিল ফ্রেঞ্চি যে কোনো শপথ নেয়নি, যে জাস্ট ওয়ার্ল্ড ট্রাভেল করতে চায়, সে একটা সিস্টারের প্রেমে পড়ে, সে জানে ফ্রেঞ্চি কখনো যে আইরিন তার কখনোই হবে না, স্টিল তাকে বাঁচাতে যাওয়া, নিজের মানে লাইফকে রিস্কে ফেলা, এই জিনিসটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার, এই প্লট পয়েন্টটা বা এই সোশ্যাল কমেন্ট্রিটা। থার্ড পয়েন্ট হচ্ছে, ভাবুন যখন আমাদের ফাদার বুর্ক আর সিস্টার আইরিন ওই ভ্যালাককে ওখান থেকে বার করে দিল, ওটা ঠিক করে দিল, তো তখন পরে আমরা গিয়ে জানতে পারছি, দ্য নান 2-তে গিয়ে জানতে পারছি যে জাস্ট ওখানে ফাদার বুর্কেরই নামটা করানো হয়েছে, যে ফাদার বুর্ক নাকি প্রমোশন পেয়ে বিশপ হয়ে গেছে এবং অন্য জায়গায় চলে গেছে। এবং নানটার যখন কথা উঠলো, আইরিনও ওই জায়গাতে ওই গল্প গুজব, অনেক কটা নান নিজেদের মধ্যে গল্প করছে ওই বিষয়টা নিয়ে, আর আইরিনও ওইখানেতে কোনো একটা জিনিস কিছু কাজ করছে এবং শুনছে। তখন একটা নান বলছে যে মানে যে গল্পটা বলছিল তাকে জিজ্ঞেস করছে যে ওর সাথে তো একটা নানও ছিল, তার কি হলো? তখন এই নানটা বলছে সে পাগল হয়ে গেছে, যত সম্ভব আমরা ভাটিকান থেকে খবর পেয়েছি যে তার মাথা খারাপ হয়ে গেছে, সে ওটা সহ্য করতে পারেনি। এইখানেও দেখানো হচ্ছে যে একটা মেল আর একটা ফিমেল, ওই টাইমে তো দুজনেই ছিল, একটা সিস্টার ছিল একটা ফাদার ছিল, যারা ওই রকম মানে একটা ডিভাস্টেটিং ডিমনের সাথে ফাইট করেছে, এবং সিস্টার আইরিনের কৃতিত্ব বেশি ফাদার বুর্কের থেকে। স্টিল ভাটিকান কিন্তু ফাদার বুক মানে আমাদের তার ফাদারকে একটু মানে তাকে প্রমোশন দিল, তাকে ফেমাস করে দিল, তার স্টোরিটাকে সব জায়গাতে পাবলিকলি বলে দিল, আর সিস্টারের স্টোরিটাকে সাপ্রেস করে গেল, তাকে বলে দেওয়া মানে তার খবরটা ছড়ানো হলো তার নাকি মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালোভাবেই যে আইরিন ঠিকঠাক আছে, এবং সেকেন্ড পার্টে গিয়েও সে কিন্তু ফ্রেঞ্চিকে বাঁচায়, ভ্যালাককে সেই মানে ওখান থেকে তাড়ায়। এবং আমরা পরে জানতে পারি যে আমাদের সিস্টার আইরিন এবং লরেন এরা দুজনেও কিন্তু সেন্ট লুসির ডিসেন্ডেন্ট। মানে বুঝতে পারছেন যে ওই রকম ব্লাইন্ড লাইন থেকে বিলং করার পর, অত কিছু করার পরও মানে আইরিনের মাকে তো পাগল বলা হয়েছিল ওইসব ভিশনের জন্য, এবং আইরিনের যে কৃতিত্ব সেটাকে সাপ্রেস করা দেওয়া হয়েছিল, জাস্ট ইটস এ মেল ডমিনেটিং ওয়ার্ল্ড। এবং এই কমেন্ট্রিটা কিন্তু খুব সুন্দর করেছে। আর একটা ভালো পয়েন্ট হচ্ছে, এটা কিন্তু ভালো দিক দেখিয়েছে, যে চার্চের একটা ভালো সাইড দেখিয়েছে, বলতে পারেন যে যেমন খারাপ সাইডে দেখিয়েছে, এই পয়েন্টটা খুব ইন্টারেস্টিং এবং সুন্দর পয়েন্ট, যে শুধুই খারাপ দেখিয়েছে তা নয়, ওই সময় একটা ভালো জিনিসও দেখিয়েছে। সেটা হচ্ছে আইরিনের মায়েরও কিন্তু ওই ভিশন পাওয়ারটা ছিল, যেহেতু ও সেন্ট লুসি ডিসেন্ডেন্ট, ওর মাও ছিল, সেই কারণে আইরিনের মতো সেও কিন্তু ওই জিনিসপত্র দেখতে পেতো, স্পিরিট দিয়ে দেখতে পেতো, ঘটনা দেখতে পেতো। এবার কী হয়েছিল, তার বাবা ভাবছিল সে পাগল, এবং তাকে কনস্ট্যান্টলি মানে ডাক্তারের কাছ থেকে করা, তাকে টর্চার করা হচ্ছে, কেউ বিশ্বাস করছে না তাকে। এবং তারপর কোনো একটা কিছু হয়, তার মা তাকে ছেড়ে পালিয়ে যায়, বা মানে তার বাবাকে ছেড়ে পালিয়ে যায়, তার বাবা তাকে তাড়িয়ে দেয়, হোয়াট এভার একটা কোনো ঘটনা ঘটে। এবং তারপর থেকে সিস্টার আইরিনেরও যখন এই ভিশনটা শুরু হয়, তার বাবা ভাবে যে ওর মায়ের পাগলামোটা আমার মেয়েও পেয়েছে, এবং তার মেয়েকেও হয়তো মরতে হতো বা খুব খারাপ পরিণতি হতো। সেখান থেকে কিন্তু একটা ফাদার এবং একটা চার্চ তাকে রক্ষা করে এবং তার কারেক্ট ডেস্টিনেশনে তাকে পৌঁছায়। তো একটা ভালো কাজ তো চার্জ করেছে, যে মানে যার বাবা তাকে পাগল ভাবছিল, এরকম কনস্ট্যান্টলি তার ভিশনের জন্য উল্টোপাল্টা ভাবছিল, তাকে কষ্ট দিচ্ছিল, তাকে কিন্তু রেস্কিউ করেছে। তো এই পয়েন্টটাও ভালো ইনকর্পোরেট করা হয়েছে। এইবার আর একটা খুব সুন্দর সোশ্যাল কমেন্ট্রির কথা বলবো, সেটা হচ্ছে কনজিনিউ ইউনিভার্স থেকে না, দ্য পোপস এক্সরসিস্ট সিনেমাটা যারা দেখেছেন, রাসেল ক্রাউল আছে, তো এই সিনেমাটাতে খুব সুন্দর একটা সোশ্যাল কমেন্ট্রি আছে। এখানেতে দেখবেন যখন ওই স্পেনের ঘটনাটা দেখানো হবে, যেখানেতে যে অ্যাবেটাতে ওই আমাদের ডেভিল কিং আছে এবং বাচ্চাটাকে ধরবে, সেইখানে যখন প্রথম ফ্যামিলিটা আসবে এবং সেখানেতে যখন মেয়েটা একটা ছোটো ড্রেস পরে আসবে, তারা তো আমেরিকা থেকে আসছে স্পেনের মধ্যে, তো এইখানে বোঝানো হচ্ছে যে আমেরিকার যে ওপেন মেন্টালিটি এবং ইউরোপ যাকে ভাবি যে তারা ওপেন মেন্টালিটি, তুলনামূলক আমেরিকার থেকে একটু রিগ্রেসিভ মেন্টালিটি। কারণ মেয়েটা বলছে প্রবলেম কি, এই ড্রেস তো আমি আমেরিকাতে পড়ি, তখন তার মা বলছে যে এটা ইউরোপ, এটা স্পেন, এটা আমেরিকা নয়, তুমি এইখানেতে এরকম ড্রেস পরতে পারবে না, কারণ এখানেতে অনেক কনস্ট্রাকশন ওয়ার্কার আছে যারা তোমাকে কিন্তু ঘুরে ঘুরে মানে তাকিয়ে দেখবে। এবং আমরা দেখতে পাই যখন মেয়েটা সিঁড়ি দিয়ে ওঠে, তখন কিন্তু কনস্ট্রাকশন ওয়ার্কারগুলো সেই মেয়েটাকে অন্যভাবে তাকায়। এটা খুব সুন্দর একটা ভালো মানে একটা মেসেজ দেয়, বা বলতে পারেন
একটা গ্লোরিফিকেশন আমেরিকার ক্ষেত্রে, সেটা আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে যে আমেরিকা একটা সাইড থেকে তো সারা জীবনই বাকিদের থেকে বেটার, সেটা হচ্ছে ওপেন থিঙ্কিং, ওপেন মেন্টালিটি, জেন্ডার ফ্লুইডিটি, জেন্ডার বায়াসনেস কখনোই আমেরিকার ক্ষেত্রে মেন প্রবলেম থাকে না। হয়তো তাদের কালার স্কিন ইস্যু আছে, তাদের ব্ল্যাক হোয়াইটের মধ্যে একটা ঝামেলা আছে, কিন্তু একটা জিনিস যারা লড়াইতে জিতেছে এবং সবারই মানে ওয়ার্ল্ডের 4 রানারের মধ্যে সব থেকে প্রথমে আছে আমেরিকা, সেটা হচ্ছে জেন্ডার ইকুয়ালিটির ক্ষেত্রে তাদের কিন্তু মানে বাকিদের থেকে অনেক অগ্রগতি। মেয়েটা দেখাচ্ছে যে ওই ড্রেসটা সেটা কিন্তু আমেরিকাতে সে নর্মালি পড়তে পারতো, তার কিন্তু কোনো অসুবিধা ছিল না। সেখানে ওটা ক্যাশ, সেখানে কেউ কোনো রিগ্রেসিভ কমেন্ট করা, মানুষ অন্যভাবে তাকানো, সেই জিনিসটা কিন্তু হতো না। কিন্তু সে ইউরোপের একটা স্পেনের মতো কান্ট্রিতে যাচ্ছে, সেখানে কিন্তু কনস্ট্রাকশন ওয়ার্কার থেকে সাধারণ লোক ওইভাবে বিহেভ করছে। তাহলে ভাবুন তো, আমাদের মতো সাবকন্টিনেন্টের কান্ট্রি যেখানে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, আমরা যেখান থেকে বিলং করি, সেখানকার মানুষজন যেভাবে ওমেনদেরকে দেখে, যেভাবে মহিলাদেরকে দেখে, সেটা একবার ভেবে দেখুন যে আমরা তাহলে কতটা পিছিয়ে আছি। আমরা ভাবি ইউরোপ হচ্ছে আমাদের সামনে তাকিয়ে দেখার মানে আমাদের ভিশনারি, কিন্তু ওইখানে গিয়ে দেখছি যে মানে একটা স্পেনের মধ্যেও কিন্তু একটা কমেন্ট্রি হচ্ছে যে এটা আমেরিকা নয় যে তুমি এরকম ড্রেস পরতে পারবে বা এরকম বিহেভ করতে পারবে। এবার আপনি বলতে পারেন যে আমেরিকাতে তো অনেক খারাপ কালচার আছে, ওরা প্রচুর ফ্যাট ফুড খায়, ওরা মোটা হয়ে যায়, ওরা ড্রাগ নেয়, ওরা চার্সি, ওরা ক্যাপিটালিস্ট, হোয়াট এভার। স্টিল আমেরিকা কিছু ফ্রিডম আপনাকে দেয় যেটা অন্য কান্ট্রিটা এখনও মাইলস অ্যাওয়ে, এবং সেটা কিন্তু এই সিনেমাটাতে খুব সুন্দর একটা কমেন্ট্রি করা হয়েছে। এবার আমি যেগুলো বললাম আরও কয়েকটা পয়েন্ট আছে, সেগুলো এই পরের ভিডিওতে বলবো। আপনাদের মাথায় যদি কিছু থাকে, আপনাদের যদি কিছু সোশিও পলিটিক্যাল কমেন্ট্রি আপনাদের চোখে পড়ে, আপনাদের যদি কোনো নিজে থেকে মানে কোনো টেক থাকে এই সিনেমাগুলোর ওপর, তো আমাদের কমেন্টে জানাতেই পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে আর এরকম ভিডিও আরও দেখতে চান, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ।